সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। ২ কার্যদিবস যেতে না যেতেই আজ নেতিবাচক প্রবণতায় ফিরেছে ঢাকা শেয়ার বাজার। বাজেট পরবর্তী কার্যদিবসে আজ দিনের শুরু থেকেই নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। গতকাল ডিএসই এক্স ইন্ডেক্সের অবস্থান ছিল ৪,৬৮৯ পয়েন্টে, সেটি এখন পর্যন্ত ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৬৬৫ পয়েন্টে, এবং যেটি সূচকের ৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান রয়েছে। এছাড়া লেনদেনের গতিও প্রতিদিনই আমরা দেখছি ৩০০ কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে। গতকাল লেনদেন হয়েছিল ২৭৫ কোটি টাকা, আজ এখন পর্যন্ত লেনদেন হচ্ছে ১৪০ কোটি টাকার কাছাকাছি। সেই হিসেবে আজও বলা যেতে পারে লেনদেন ৩০০ কোটি টাকার কম হবে। সেক্ষেত্রে আজ যে বাজারে পতন, এই পতনের পিছনে বাজার বিশ্লেষকরা দাবি করছেন যে পুঁজিবাজারের জন্য বাজেট নিয়ে যে প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে বাজারে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে দর্শক, আপনাদের সামনে আবারও বাজেটে যে বিষয়গুলো এসছে সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তবে বাজার বিশ্লেষকরা এটিও বলছেন যে পুঁজিবাজার নিয়ে সরকার যে আন্তরিক হয়েছে তারই প্রমাণ এই বাজেটে সচরাচর পুঁজিবাজার নিয়ে আলাদাভাবে কোনো প্রণোদনা দেয়া হয় না সচরাচর, কিন্তু এবছর বাজেটে পুঁজিবাজারকে নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এখন সিদ্ধান্তগুলো ভালো না খারাপ সেটা সময়ে বলে দিবে, তবে সেক্ষেত্রে বাজারে তাৎক্ষণিকভাবে কোনো প্রভাব নাও পড়তে পারে বলে অনেক বাজার বিশ্লেষকরা ধারণা করছেন। তবে যদি এই পদক্ষেপগুলো বাস্তবায়ন হয় তাহলে দীর্ঘমেয়াদে বাজারে ভালো প্রভাব পড়বে বলে বাজার বিশ্লেষকদের ধারণা। বাজেটে কি কি বিষয় এসছে সেটা আবারও জানিয়ে দিচ্ছি। তালিকাভুক্ত কোম্পানি, যেই সকল কোম্পানি পুঁজিবাজারে রয়েছে তাদের কর্পোরেট ট্যাক্স ছিল ২২.৫%, সেটি ২০% করা হয়েছে। তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, শর্তগুলো আপনাদেরকে বলে দিব। আর অতালিকাভুক্ত যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের ৭.৫% কর্পোরেট কর হার রয়েছে, তবে শর্ত পূরণ করলে সেটি ২৫% করা যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি তালিকাভুক্ত কোম্পানি শর্ত পূরণ করে, অতালিকাভুক্ত কোম্পানি শর্ত পূরণ না করে, সেক্ষেত্রে কিন্তু অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান হবে ৭.৫%। তবে বাজার বিশ্লেষকরা বলছেন যে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত দুইটি কোম্পানি যদি শর্ত পূরণ করে তাহলে কিন্তু গ্যাপ ৫% রয়ে গেছে, যে জায়গায় অনেক বাজার বিশ্লেষকরা এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট সব পক্ষ ১০% কর ব্যবধানের জন্য দাবি করে আসছিল অনেক দিন যাবৎ। এক্ষেত্রে শর্তটি বলে দিচ্ছি। আপনারা জানেন আয়, ব্যয় ও বিনিয়োগ ব্যাংক লেনদেনের মাধ্যমে সম্পন্ন করতে হবে, এই শর্তটি ছিল আগে। সেটি এখন শিথিল করে শুধুমাত্র আয় ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে, এই শর্ত রাখা হচ্ছে। এই শর্তটি পালন করলেই ২.৫% কর ছাড় দেওয়া হবে। এছাড়া আরেকটি শর্ত রয়েছে যে একক লেনদেনে মিনিমাম ৫ লাখ টাকা এবং বার্ষিকভাবে মিনিমাম ৩৬ লাখ টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে। এই দুটি শর্ত পূরণ করলেই পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২.৫% কর ছাড় পাবে, আর অতালিকাভুক্ত কোম্পানি ২.৫% কর ছাড় পেয়ে ২৫% আসবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাজার বিশ্লেষকরা বলছেন মূলত কর ছাড় ৫% রয়ে গেছে যদি তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানি এক্ষেত্রে শর্ত পালন করে থাকে। এই জন্য বাজারে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। তবে বাজার বিশ্লেষকরা সাধুবাদ জানিয়েছে ব্রোকারেজ হাউসের লেনদেনের উপর যে উচ্ছেদ কর রয়েছে ১০০ টাকায় ৫ পয়সা থেকে কমিয়ে সেটা ৩ পয়সা করা হয়েছে, সেটাকে সাধুবাদ জানিয়েছে। এছাড়া মার্চেন্ট ব্যাংকের যে কর্পোরেট ট্যাক্স রয়েছে ৩৭.৫% থেকে ১০% কমিয়ে ২৭.৫% করেছে, সেটাকেও সাধুবাদ জানিয়েছে। আরেকটি বিষয় রয়েছে মোবাইল অপারেটর কোম্পানিগুলোর যে ৪৫% কর হার হচ্ছে, সেটি যদি ডিএসইও সাধুবাদ জানিয়েছে এই বিষয়গুলো। আরেকটি বিষয় রয়েছে যে মোবাইল অপারেটর যে কোম্পানিগুলো রয়েছে তাদের যদি পরিশোধিত মূলধনের ১০% পুঁজিবাজারে নিয়ে আসে তাহলে ৫% কর ছাড় পাবে, আর যদি ২০% পুঁজিবাজারে নিয়ে আসে পরিশোধিত মূলধনে তাহলে সর্বোচ্চ ১০% কর ছাড় পেতে পারে। এটিকেও সাধুবাদ জানিয়েছে ডিএসই সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাই। এছাড়া আপনারা জানেন যে বাজেটে সব ধরনের পরামর্শ, সব ধরনের সুপারিশ এবং পুঁজিবাজারে সব ধরনের পদক্ষেপ ইনকর্পোরেট করতে হয় না, কারণ বিএসইসির কাছেও ক্ষমতা রয়েছে অনেক নির্দেশনা জারি করার জন্য। আমরা দেখেছি যে ব্রোকারেজ হাউসের যে
বিও অ্যাকাউন্টের অ্যানুয়াল মেনটেন্যান্স ফি 450 টাকা থেকে 150 টাকা করা হচ্ছে, 300 টাকা ছাড় দেওয়া হচ্ছে। সেটি কিন্তু বিএসইসির সেই ক্ষমতা রয়েছে এবং সেটি তারা করেছে। সেই ক্ষেত্রে বিএসইসি থেকে আরও যেন কার্যকরী কিছু পদক্ষেপ আসে পুঁজিবাজার রিলেটেড, তার দিকে তাকিয়ে রয়েছেন। তাছাড়া এই বাজেটে যে বিষয়গুলো রয়েছে সেটি যদি যথাযথভাবে বাস্তবায়ন করা যায়, এর পাশাপাশি বেসরকারি যে সকল ভালো ভালো কোম্পানি রয়েছে তাদেরকে পুঁজিবাজারে আনা যায় এ কর ছাড়ের প্রণোদনা দিয়ে, তাহলে বাজার কিছুটা ঘুরে দাঁড়াতে পারে বলে বাজার বিশ্লেষকদের ধারণা। এছাড়া আপনারা জানেন যে সরকারের অংশে যে মাল্টিন্যাশনাল কোম্পানির শেয়ার রয়েছে সেটা অফলোড করার প্রক্রিয়াও চলমান রয়েছে এবং এক্ষেত্রে লিস্টিং করা হচ্ছে কোন কোন কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত করা যায়। সেই ভালো ভালো কোম্পানি যদি পুঁজিবাজারে তালিকাভুক্ত করা যায় তাহলে বাজারে সাপ্লাই সাইড কিছুটা স্ট্রং হবে বলে পুঁজিবাজার বিশ্লেষকদের ধারণা। তবে ডিমান্ড সাইডের দিকেও গুরুত্ব দেওয়ার জন্য বাজার বিশ্লেষকরা যথেষ্ট মতামত দিয়ে আসছেন এবং দাবি জানাচ্ছেন যে পুঁজিবাজারের জন্য যেন স্পেশাল ফান্ড করা হয়, শুধুমাত্র আইসিবি না, সবাইকে সাপোর্ট দিয়ে যেন যে ফান্ড দিয়ে বাজারে ডিমান্ড ক্রিয়েট করা যাবে, তাহলে সেটি কিন্তু পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদী না হোক স্বল্প মেয়াদে পুঁজিবাজারে ভালো পদক্ষেপ নিতে সাহায্য করবে। এছাড়া আপনারা জানেন পুঁজিবাজারে এখন যে লেনদেন হয় প্রতিনিয়ত প্রত্যেক কার্য দিবসে আমরা দেখছি 300 কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে। এই ট্রেড ভলিউম বাড়ানোর জন্য মার্চেন্ট ব্যাংক যেগুলোকে কর ছাড় দেওয়া হয়েছে তাদের কার্যপরিধি বাড়ানো, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়ানোর জন্য স্পেশাল ফান্ডের কথা বলছেন বাজার বিশ্লেষকরা। সবকিছু মিলে বাজেটের পরবর্তী কার্য দিবসে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ঢাকা শেয়ার বাজারে, যেই কারণে আমরা আজ সূচকে 24 পয়েন্ট নেগেটিভ দেখেছি। তবে বাজার ঘুরে দাঁড়াবে বলে বাজার বিশ্লেষকদের ধারণা, কারণ এই প্রথম আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজার রিলেটেড বেশ কিছু পদক্ষেপ বাজেটে ইনকর্পোরেট করা হয়েছে। এর আগে আমরা অনেক বাজেট দেখেছি যে পুঁজিবাজার রিলেটেড কিছুই ছিল না, সেই হিসেবে এখন কিছু কিছু বিষয় থাকার কারণে বাজার বিশ্লেষকরা একে ইতিবাচক বলছেন। তবে কিছু সমালোচনা রয়েছে, দিন শেষে এখনও অনেক পদক্ষেপ বাস্তবায়ন করার জন্য অনেক কর্তৃপক্ষও রয়েছে। সব কিছু মিলে যেন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ফিরে আসে সেটা দিকে তাকিয়ে আছেন বাজার বিশ্লেষকরা। এখন জানিয়ে দেব ঢাকা শেয়ার বাজারে ডিএসসি টপ ট্রেড গেইনার এবং লুজারে কারা রয়েছে। যেহেতু লেনদেনই হয়েছে মাত্র 140 কোটি টাকা, আমরা গতকাল দেখেছিলাম ব্র্যাক ব্যাংক ভালো লেনদেন হয়েছিল, টপ ট্রেডের প্রথম অবস্থানে ছিল। আজ ব্র্যাক ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে। তবে আজ একটি কোম্পানি প্রথম অবস্থানে রয়েছে, সেটি হচ্ছে সিপার্ল। সিপার্ল সচরাচর এত লেনদেন হয় না, তবে আজ সিপার্লকে ঘিরে বিনিয়োগকারীদের বেশ আগ্রহ দেখা যাচ্ছে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 12 কোটি টাকার মতো। দ্বিতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক, তৃতীয় অবস্থানে রয়েছে লাভেলো, তৌফিকা ফুডস, চতুর্থ অবস্থানে রয়েছে ফাইন ফুডস, পঞ্চম অবস্থানে রয়েছে ওরিয়েন ইনফিউশন। এবং আজকে টপ ট্রেডের মধ্যে 5টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি কোম্পানি দর হারিয়েছে, 3টি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে, একটি অপরিবর্তিত রয়েছে। এখন আমরা দেখে নিব টপ গেইনারে কারা রয়েছে। টপ গেইনারে যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে সিপার্ল, এটি টপ ট্রেডেও ছিল, টপ গেইনারেও রয়েছে, যেহেতু 7.33% বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সোনালী আঁশ, 7.32% বৃদ্ধি পেয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে পদ্মা লাইফ। পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি এখন পর্যন্ত 4.66% বৃদ্ধি পেয়েছে। জুট স্পিনার্স রয়েছে চতুর্থ অবস্থানে, 4.61% বৃদ্ধি পেয়েছে। নর্দার্ন জুট রয়েছে পঞ্চম অবস্থানে, 4.06% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। আমরা টপ গেইনার দেখে নিয়েছি, এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে। ডিএসসি টপ লুজারে যে সকল কোম্পানিগুলো রয়েছে এদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে ঢাকা ইন্স্যুরেন্স, 7.30% দর হারিয়েছে এখন পর্যন্ত। সোনারগাঁও টেক্সটাইল দ্বিতীয় অবস্থানে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক, 5.07% দর হারিয়েছে। উত্তরা ফাইন্যান্স 4.5% দর হারিয়েছে। দেশ গার্মেন্টস 4.5% দর হারিয়েছে এখন পর্যন্ত। আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড গেইনার এবং লুজার, এবং দেখে নিলাম আমরা সূচকের অবস্থান এখনো পর্যন্ত নেতিবাচক প্রবণতা রয়েছে। 2 কার্য দিবসে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও আমরা দেখেছি আজ 1 কার্য দিবসে সেটা অনেকখানি কমে গিয়েছে। গতকাল সূচক বৃদ্ধি পেয়েছিল 21 পয়েন্ট, আজ এখন পর্যন্ত সূচক কমেছে 24 পয়েন্ট, অবস্থান করছে 4,665 পয়েন্টে এবং লেনদেনের গতিও অনেকখানি কম রয়েছে। দেখা যাক দিন শেষে এই নেতিবাচক প্রবণতা ঊর্ধ্বমুখী প্রবণতায় রূপান্তরিত হয় কিনা, আর তা না হলে সূচকের অবস্থান 5 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান দিয়ে শেষ হবে আজকের লেনদেন। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।